সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ৯ মাসেও এই সরকার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার ও দাবির জন্য আমরা রাজপথে লড়াই করে সফল হয়েছি, সেই সাফল্যকে সরকার ম্লান করে দিয়েছে। অন্যদিকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সৃষ্টি পাহাড় সমান সমস্যা মোকাবেলা করে সংস্কার কর্মসূচি প্রণয়নে সরকার এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার সাফল্যও অনেকখানি দেখিয়েছে। এমন অবস্থায় বিএনপি নেতার মন্তব্য কি নিছক রাজনৈতিক বক্তব্য, নাকি যথার্থতা আছে এর পেছনে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির পরীক্ষা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং SM সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচন নয়, করিডোর ও বন্দর ইস্যুতে ব্যস্ত সরকার। এখনই রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থির কিছু দল, বলছে জামায়াত। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের। যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। কাল ব্লকেট কর্মসূচির ডাক। মেয়রের শপথে কালক্ষেপণে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন আইনজীবীরা। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক। আয়কর নথিতে তথ্য গোপনের সত্যতা পাওয়ার দাবি চেয়ারম্যানের। বার্জ মাউন্টেড দুর্নীতি মামলাও সচলের উদ্যোগ। এবং একনেক বৈঠকে 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। আসছে বাজেট হবে ছোট, ঘাটতি পূরণের নামে ঋণের বোঝা না বাড়ানোর ঘোষণা পরিকল্পনা উপদেষ্টার। আর আলোচনায় আসি। শুরুতেই ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আপনাদের দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক আজকে বলেছেন, সরকার গত 9 মাসেই তাদের কোনো সাফল্য দিতে পারেনি। সব রাজনৈতিক পরীক্ষায় বা সরকার যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। আপনাদের এটা কেন মনে হয়, সেটি দিয়ে আসলে আমার এই সরল প্রশ্নটা আপনার কাছে শুনতে থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহালোচক সাইফ মুস্তাফিজ সহ এই সময় টিভির দর্শক যারা আমাকে দেখছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জয়নাল আবেদীন ফারুক যে মন্তব্যটি করেছেন, এটা উনি ভালো বলতে পারতেন। তবে সামগ্রিকভাবে দেশের একজন নাগরিক হিসাবে আমরা যেটা মনে করি যে এই শেখ হাসিনা বিদায়ের পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমর্থন নিয়ে ডক্টর ইউনূস কিন্তু এখন রাষ্ট্র পরিচালনা করছে, এবং একটা জন আস্থা কিন্তু তার প্রতি রয়েছে। আপনি দেখবেন রাজনৈতিক দলগুলো কিন্তু তাকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে ধরনের কাঙ্ক্ষিত একটি পরিবর্তন আমাদের দেশে হওয়া প্রয়োজন ছিল, আমরা মনে করি সেই ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা এখনো দৃশ্যমান হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ আপনি দেখেন, বিগত পতিত শেখ হাসিনা বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে প্রশাসনিক, সাংবিধানিক সকল অবস্থা এমন একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, যেগুলি আগামী দিনে আমাদের গণতন্ত্র যাত্রাটাকে অনেকটা সহজ করে দেবে। কিন্তু সেক্ষেত্রে সরকারের মধ্যে একটা কেন যেন একটা ধীরগতি আমরা লক্ষ্য করি। 9 মাস সময় কিন্তু কম না। জি, 9 মাসের আমরা কিন্তু যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু এই 9 মাসে যদি আমরা যুদ্ধ করে বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশ পেতে পারি, সেখানে 9 মাসে একটা সরকার ক্ষমতায় এসে দৃশ্যমান কিছু দেখাতে পারবে না, এটা তো বিশ্বাসযোগ্য কোনো কিছু না। আমরা যেমন আমরা যেটা মনে করি যে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র যাত্রার জন্য যে সংস্কারটা শুরু হয়েছে, আপনি দেখবেন যে সংস্কারের গতিটাও খুব একটা দৃশ্যমান না। আমরা দেখতে পাচ্ছি যে যে কমিশনগুলি হয়েছে, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি মতামত দিয়েছে, ইতিমধ্যে একটা ন্যূনতম, এবং মাননীয় প্রধান উপদেষ্টার একটা বক্তব্য আপনার নিচে মনে থাকার কথা, যে রাজনৈতিক দলগুলির মধ্যে যে বিষয়গুলিতে ঐক্যমত হয়ে যাবে আমরা সেইগুলিকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু আপনি দেখেন যে যেই সংস্কার প্রস্তাবগুলির মধ্যে আপনি প্রায় কিন্তু 65 না 67 এরকম বললো যে ইতিমধ্যে সব রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে গেছে।
তো সুতরাং সেইগুলি আপনি যদি বাস্তবায়ন হতো তাহলে জনগণ বা আমাদের নাগরিক যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক একটা ফল দেখতে পেতেন যে না কিছু তো অগ্রসর হচ্ছে। কিন্তু এখন কিন্তু একটা কেন লেজে গোবরের মতো একটি অবস্থা, সংস্কারও বাস্তবায়ন মানে হচ্ছে না, রাজনীতির দলগুলো প্রত্যাশা পূরণ করতে পারছেন না, জনগণও যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। সুতরাং একটা হতাশা সামগ্রিকভাবে কিন্তু আছে সর্বক্ষেত্রে। আমি আপনার কাছে আসবো, আমি সাইফুল সাদিজ আপনাকে একই প্রশ্ন করতে চাই। আপনারা যেরকম লেজে গোবরের অবস্থা, মানুষের যে হতাশার কথা বলছিলেন, আপনার সহ আলোচক বিএনপি নেতা, আপনারাও কি একই রকম হতাশা অনুভব করেন কিনা সরকারের যে পারফরমেন্স গত 9 মাসে? হ্যাঁ, দেখুন কিছু সাইড অবশ্যই আছে হতাশাজনক, যেমন আইন শৃঙ্খলার যে দিকটা আসলে আমরা চেয়েছিলাম যেরকম উন্নতি হওয়া উচিত সেই দিকটা আসলে ওইভাবে উন্নতি হয়নি। তবে আসলে দীর্ঘ 17 বছর আসলে যেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদের মানে সাজানো সংসারে নতুন করে আসলে কাউকে কাজ করার জন্য একটু বেগ অবশ্যই পেতে হবে। তার উপরে আসলে এখন আবার আমরা নতুন করে দেখছি যে সরকারের ভিতরেই আবার নতুন দলের মানুষজন দলীয় পরিচয় আসলে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তো সার্বিকভাবে এই গভর্নমেন্টের যে উপদেষ্টারা আছেন এবং নতুন করে যারা আসলে নিয়োগ পেয়েছেন তাদের জন্য কাজ করা কিছুটা ডিফিকাল্ট বলে আমার মনে হয়। সেক্ষেত্রে যদি আমরা যারা রাজনৈতিক দলগুলো যারা আছে, এছাড়া যারা স্টেক হোল্ডাররা যারা আছে, তারা যদি আসলে সেই জায়গাটায় তাদেরকে ওইভাবে সাপোর্টটা করে, আমার মনে হয় যে এই পরিস্থিতি আরও উন্নতির দিকে আনা সম্ভব। কারণ আমরা দেখেছি যে গত এই রমজানেই কিন্তু দেখেছি যে দ্রব্যমূল্যের দাম বেশ নিয়ন্ত্রিত ছিল, যা বিগত সময়ে কিন্তু এই পরিস্থিতিতে আমরা কখনো দেখিনি। এরকম কিছু কিছু ব্যাপার কিন্তু দৃশ্যমান হচ্ছে। তবে আমাদের আসলে এই গভর্নমেন্টের থেকে তো আসলে সবার ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট এসছে, তো তার কাছে আমাদের মানে আশাও কিন্তু একদম আকাশচুম্বী যে সে একদম ম্যাজিশিয়ানের মতো সব কিছু পরিবর্তন করে ফেলবে, এক নিমিষে সব ঠিক করে ফেলবে। তো এই জায়গাটা আসলে আমাদের আশাটাও একটু কমাতে হবে এবং আমাদের তাদের সুযোগ করে দিতে হবে। মানে আমাদের প্রতি পদক্ষেপে যেভাবে আমরা সমালোচনা করছি, মনে হচ্ছে আরেকটা ফ্যাসিস্ট বা হাসিনাই গভর্নমেন্ট আছে, তাদেরকে আমরা ওই বিরোধী দলীয় কালচারে যেভাবে তাদেরকে অ্যাটাক করছি এবং আমার বন্ধু দলের যারা বিএনপির যারা আছেন তারা যেভাবে অ্যাটাক করছেন তাদের শীর্ষস্থানীয় যারা নেতারা, সেই টোনটার থেকে সরে এসে আমার মনে হয় যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে এবং ওই পরিস্থিতিটা তৈরি হয়, আমার মনে হয় এই জায়গাটাও ঠিক হওয়া সম্ভব। কিন্তু আপনাদের যেসব দাবিগুলো থাকে সেগুলোতে কিন্তু আপনারাও দেখা যায় যে অনেক বেশি হার্শ সরকারের ওপর, অনেক বেশি রূঢ় শব্দের ব্যবহার করেন। সম্প্রতি যে মানে আওয়ামী লীগের নিষিদ্ধের যে বিষয়টি আসলো সেখানে আপনারা 1 ঘন্টা সময় বেঁধে দিলেন যমুনা ঘেরাও করার জন্য। এটি কেন? আপনারাও তো আসলে নিজেদের যখন এজেন্ডা আসে তখন আপনারা অনেক বেশি মানে কঠোর হয়ে পড়েন সরকারের উপরে, আবার যখন বিএনপিটা আসেন তখন তাদের সমালোচনা করেন। দেখুন, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং এদের বিচারিক প্রক্রিয়াটা আমার মনে হয় এটা শুধু এনসিপির দাবি। আমার মনে হয় যে আমার সহালোচক যিনি আছে বিএনপি, তাদেরও তো এটি দাবি, তাই নয় কি? তারা তো জয়েন করেন। হ্যাঁ, তো এটা তো আসলে সবার দাবি এবং যেই মানুষগুলো 2000-এর উপরে যারা শহীদ হয়েছেন, যেই মানুষগুলো আসলে তাদের পা হাত পা হারালো, এটা তো সবার দাবি, এটা শুধুমাত্র এনসিপির না। বরং এনসিপি দাবিটাকে ত্বরান্বিত করার জন্য আসলে তাদের দেয়ালে পিঠ থেকে গেছিল। যে সময় আমরা দেখছিলাম যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে সমন্বয় করে আমরা কিন্তু প্রতিটা কাজ করা আমাদের সেই চিন্তাটা ছিল। কারণ এত দিন পর একটা মানে বৃহৎ ঐক্য আমরা দেখেছি যে বাংলাদেশে ঘটেছে এবং সবগুলো রাজনৈতিক দল এবং ছাত্র জনতা এবং যত স্টেক হোল্ডার আছে তারা কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতেই এই আন্দোলনটি সফল করেছে। এবং সেই জায়গা থেকে যখন আমরা একের পর এক জায়গা দেখছিলাম, যেরকম চুপ্পু ওনার বিষয়ে, তারপরে ঘোষণাপত্রের বিষয়, এরকম অনেক কিছু এজেন্ডা কিন্তু এসছে যেখানে আসলে আমরা রাজনৈতিক দলগুলোর ওই রকম সদিচ্ছা দেখিনি। এবং বিশেষ করে আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু বিএনপি সহ তাদের কিন্তু জায়গাটা ক্লিয়ার ছিল না। তারা এখন বলছে যে আমরা তো 2 মাস আগে মানে ইউনূস স্যারের কাছে হচ্ছে যে আমরা পেপার জমা দিয়েছিলাম, কিন্তু তাদের নেতাদের কথা বলেন তারা কিন্তু ক্লিয়ার ছিল না স্ট্যান্ড। এবং বিভিন্ন জায়গায় তারা এটা বলছে যে তাদের একটা বড় ভোট ব্যাংক আছে, সো তারা ওই স্ট্র্যাটেজিতে আসলে কিছুটা এইদিক কিছুটা ওই দিক এইভাবে পা ফেলে আসলে আগাতে সেফলি একটা রোল প্লে করছিল। এবং সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যারা আসলে আমাদের অভ্যুত্থানের ফেস, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে এরকম যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মানে হুমকির সম্মুখীন হচ্ছে, অ্যাটাক হচ্ছেন। আপনি জানেন গতকালকে আখতার হোসেনকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে তার সপরিবারকে হত্যার হুমকি দিয়ে। তো আমাদের নেতাকর্মীরা কিন্তু অভ্যুত্থান থেকে উঠে আসা ফেস এবং তারা প্রতিনিয়ত এই হুমকিগুলো ফেস করছে। তো আওয়ামী লীগ যদি কোনোভাবে আবার ফিরে আসে তাহলে কিন্তু প্রথমেই আগে টার্গেট করবে আমাদেরকে, এবং যেই মানুষগুলো শহীদ হলো সেই মানুষের পরিবারগুলো এরা কিন্তু হুমকিতে পড়ে যাবে। আমি শেষ প্রশ্নটাকে করবো, ছোট করে উত্তর দিবেন। সেটা হলো যে বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়, আপনারা আসলে কবে নির্বাচন চায়? আপনারা দীর্ঘদিন ধরে আসলে নিজেরাও
খুব স্পষ্ট করেননি। এখন তো সময় এসেছে, আপনারা কি স্পষ্ট কিনা যে আপনারা কবে নির্বাচন চান? দেখেন, নাকি যত বিএনপি বিলম্ব হয় তত ভালো সর্ববৃহৎ আপনাদের? একটি রাজনৈতিক দল বর্তমান প্রেক্ষাপটে, এবং এনসিপিও একটি মানে নতুন একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের জায়গা থেকে কিন্তু ইলেকশন চাওয়াটা খুব স্বাভাবিক, এবং সেই জায়গাটা তাদের অবস্থান তারা বারবার ক্লিয়ার করছে। আমি দেখেছি যে ডক্টর ইউনূস স্যার উনিও কিন্তু তাদের জায়গাটা স্পষ্ট করেছে ডিসেম্বর থেকে জুন, এর বাইরে কিন্তু কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা কিন্তু আসেনি। তো আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমাদের অবস্থানই সেটা যে এর মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। তার পাশাপাশি যেটা আমাদের মূল জায়গা, যে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে বিচারিক প্রক্রিয়াটা শুরু হওয়া, এই জায়গাটা আমরা জোর দিতে চাই। যদি এই জায়গাগুলো যদি নিশ্চিত না হয়ে আমরা ইলেকশনের দিকে যাই, তাহলে কিন্তু ঘুরে ফিরে আমরা সেই পুরানো ফ্যাসিবাদটা আবার নতুন করে হয়তো বা কায়েম করব। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে যদি এর মধ্যে সংস্কার, হ্যাঁ অবশ্যই, ডিসেম্বরের মধ্যে অবশ্যই তাহলে হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনার কাছে প্রশ্ন হলো, আপনাদের দলেরই স্থায়ী কমিটির সদস্য এবং খুবই পরিচিত মুখ, অনেক দিনের রাজনৈতিক ব্যক্তিত্ব সালাউদ্দিন আহমেদ, তিনি গতকাল খুলনায় একটি সমাবেশে বলেছেন যে বলেছেন, ঠিক বলে ভুল হবে, মানে উনি হুঁশিয়ারি করেছেন যে যমুনা ঘেরাওয়ের একটা হুঁশিয়ারি করেছেন যে যদি দ্রুত নির্বাচন না দেওয়া হয় তাহলে যমুনা ঘেরাও করা হবে। এরকম একটি হুঁশিয়ারি করেছেন যে আপনি কি চান কিনা যে যমুনা ঘেরাও করা হোক। একইভাবে আমরা আজকে দেখলাম জয়নুল আবেদিন ফারুক, তিনিও বলেছেন যে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি, কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলবো, কারো কথাই শুনবো না, এবং আমরা নির্বাচনের জন্য মাঠে নামবো। মানে এই যে একটা আক্রমণাত্মক এই সরকার, কি তাহলে আপনাদেরও সরকার, মানে আপনারা কি আসলে বিরোধী রাজনৈতিক দলের মতোই আচরণ করছেন কিনা সরকারের সঙ্গে? না, এটা আসলে আচরণ করি না। আপনি লক্ষ্য করবেন যে বিএনপি স্টার্টিং থেকে যখন 8 তারিখে সরকার শপথ নেয়, তখন থেকে বিএনপি কিন্তু সুনির্দিষ্টভাবে একটা কথা বলে আসছে যে আপনি একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন। আমরা কিন্তু এই কথা বলতে বলতে এখন এমন একটা মানে এখন মানুষ শুনতে শুনতে হয়তো বিরক্ত হয়ে গেছে। আমরা বলেছিলাম যে আপনি যে কাজগুলি করতে চান সেই কাজগুলির জন্য একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন, যে এখন কি করতে চান আপনি একটা অনিশ্চয়তার মধ্যে রেখে তো একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু আজকে আপনি দেখবেন যে সেই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। এক, অন্যদিকে বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, সবাই স্বীকার করে। তো বিএনপির তো একটা দায়িত্ববোধ আছে। বিএনপি তো জন আকাঙ্ক্ষাকে ধারণ করার আমি মনে করি তার দায়িত্ব বলে আমরা মনে করি। এখন বাংলাদেশ যেই আগামী দিনে যে সংকটগুলি মোকাবেলা করছে অথবা করবে, সেই ক্ষেত্রে তো একটা নির্বাচিত সরকার ছাড়া এই সংকট মোকাবেলা কোনোভাবেই সম্ভব না। আপনাকে যদি একটা উদাহরণ দেখি, আপনি দেখবেন এখানে সাহেব মোস্তাফিজও আছে, এর মধ্যে এই সরকার খুব ডাক ডোল পিটিয়ে একটা বিনিয়োগ সম্মেলন করলেন, আশিক চৌধুরী নামক একটা লোকরে এনে খুব একটা চমক সৃষ্টি করলেন। আপনি দেখবেন, হ্যাঁ বিনিয়োগ আমাদের দেশে দরকার, এটা কোনো আমরা অস্বীকার করি না, কিন্তু সেই বিনিয়োগের এই কনফারেন্সের ফলাফলটা কী হলো আপনি দেখবেন যে কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান কিন্তু বিনিয়োগ করবে এই চুক্তি কিন্তু সরকারের সাথে করেনি, বরং তারা বলেছে যে আমাদের বিনিয়োগ করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার, যে যার প্রতি আমাদের একটা আস্থা অর্জন করা যায় এবং আমাদের বিনিয়োগ যেন আমরা রিটার্ন পেতে পারি সেই ধরনের একটা প্রতিশ্রুতি আমাদের দরকার। কিন্তু এই সরকারের নামটাই দেখবেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং এরা তো ওই প্রতিশ্রুতিটা দিতে পারবে না যে আপনি বিনিয়োগ করলে এই কন্ডিশন এই ফেসিলিটি দেব। সুতরাং বিনিয়োগ সম্মেলনটা বলা যায় অনেকটা ফাঁকা আওয়াজের মতো হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সাফল্য পাইনি। এক, অন্যদিকে আরেকটা জিনিস দেখবেন আমাদের, আপনি একটু হেডলাইনে বলেছিলেন যে আজকে আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে এই সরকার দেখবেন হঠাৎ করে নতুন কিছু ইস্যু কিন্তু উত্থাপন করছে, যেগুলি কিন্তু জনগণের চিন্তা চেতনায় নাই, অথবা রাজনৈতিক দলগুলো কিন্তু সেগুলো চায় না। যেমন একটা হলো আপনি দেখেন হঠাৎ মানবিক করিডোর একটা বিষয় সামনে নিয়ে এসেছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এটাতে এই মুহূর্তে এই মানবিক করিডোর বিষয়ে আলোচনা করার খুব প্রয়োজন আছে বলে আমরা মনে করি। বন্দরের বিষয়টা হঠাৎ দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টা আমি যে কোনোভাবে জনগণ চাক, রাজনৈতিক দলগুলি চাক বা না চাক, আমি এ বন্দর দেবই বিদেশিদেরকে। তো এইগুলি আমাদেরকে মনে হচ্ছে যে একটা কোনো অনিশ্চয়তার দিকে দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় আমরা বারবার বলছি এই অনিশ্চয়তা বাংলাদেশ বহন করার মতো সেই সক্ষমতা বাংলাদেশের এখন নাই। কারণ আপনি জানেন ওই যে কথাটি সাহেব মোস্তাফিজও বলেছে, আমরা একটা চরম আইন শৃঙ্খলা অবস্থা অবনতি এটা আমরা লক্ষ্য করি। আজকে আমাদের বিনিয়োগগুলি নাই, আজকে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলি আমাদের অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে। সামগ্রিকভাবে বাংলাদেশটা এগিয়ে নিয়ে যেতে হলে কিন্তু একটা পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা কে গ্রহণ করবে? রাজনৈতিক দল। কারণ রাজনৈতিক দলগুলি জনগণের কাছে একটা কমিটমেন্ট করে এবং সেই কমিটমেন্টগুলি বাস্তবায়নের জন্য সে যত মেকানিজম দরকার সব কিছু সে প্রয়োগ করে। কারণটা কি? এই তার কমিটমেন্ট যদি সে না রাখতে পারে তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ তাকে ফিরিয়ে দেবে।
সুতরাং রাজনৈতিক দলগুলি কিন্তু একটা দায়বদ্ধতা আছে, কিন্তু এই সরকারের আপনি দেখবেন সেই দায়বদ্ধতার জায়গাগুলি নাই বলে ওনারা নূতন নূতন ইস্যু এরা তৈরি করে, যার জন্য আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আপনি একটা সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আপনি বলছেন ডিসেম্বর থেকে জুন, তা আপনি এখানে সুনির্দিষ্টভাবে বললে অসুবিধা কি যে এই মাসের এই কয় তারিখ? কারণ এখানে আপনি কিছু সংকট আছে। আপনি দেখবেন আপনি যদি আপনার 17ই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু, রোজার মধ্যে তো ইলেকশন হবে না, রোজার পরই কিন্তু আপনার মার্চের শেষের দিকে অথবা এপ্রিল থেকে আপনার কিন্তু এসএসসি পরীক্ষা শুরু, এসএসসি পরীক্ষা শুরু। তা এই সুতরাং আপনার তাইলে সময়টা আপনার কাছে কোথায়? আপনাকে সুনির্দিষ্ট করতে হবে তো। তারপর দেশের যে অবস্থা বর্তমানে কখন কোন পরিস্থিতি তৈরি হয় সেটা আলাদা ব্যাপার। তা আপনি যদি সুনির্দিষ্টভাবে একটা তারিখ ঘোষণা করে দেন যে এই তারিখ আমি নির্বাচন করব, তাহলে রাজনৈতিক দলগুলিরও তো একটা প্রিপারেশনের দরকার আছে। আজকে দেখেন এনসিপির মতো দল, এরকম আপনি কি সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ার কারণে আপনারা যমুনার কেন্দ্রিক যে লং মার্চ, যমুনা বলতে এখানে যমুনা ইজ এ সিম্বলিক ওয়ার্ড, কারণ যমুনা ওখানে মাননীয় প্রধান উপদেষ্টা থাকেন। এটা যদি উনি প্রধানমন্ত্রী গণভবনে থাকলে তো গণভবনের কথা বলতেন, অথবা যদি উনি প্রধানমন্ত্রী উপদেষ্টার যে কার্যালয় সেটার কথা বলতেন। কিন্তু সাধারণত আমরা দেখি যে কার্যক্রমটা যমুনাকে কেন্দ্র করে। কিন্তু আপনারা কি আসলে সরকারকে খুব বেশি সহায়তা করছেন? মানে এরকম কি আপনাদের মনে হয় যে আপনারা খুব বেশি সহায়তা করছেন? আমরা সহায়তা করছি না এমন একটা জায়গা কি দেখাতে পারবে এই সরকার? যেমন ধরুন যে ইশরাক হোসেনের যে মেয়রের পদ নেওয়ার জন্য দুদিন ধরে নগর ভবনের কার্যক্রম স্থগিত, তালা দিয়ে দেওয়া হয়েছে সম্ভবত, এবং আগামীকালও সারা দিন ব্যাপী নগর ভবন অকার্যকর থাকবে বলে ঘোষণা এসেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে এই নির্বাচনে 2020 সালে হয়েছিল, এতদিনে আসলে মানে এই ইশরাক হোসেনের যে মেয়াদ সেটি আসলে কার্যকর থাকার কথা না। না, এখন আপনাকে এখানে আপনি দেখলেন এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস আদালত কিন্তু রায় দিয়েছে ইশরাক হোসেন মেয়র পাওয়ার যোগ্য, ওয়ান। এইটাকে কিন্তু বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশন আর সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কিন্তু ইতিমধ্যে গেজেট প্রকাশ করে দিয়েছে যে উনি মেয়র হিসাবে। তাই না, আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন, আপনি যদি সাংবিধানিক বিধিনির্দেশের উপর বিশ্বাস করেন যে নিয়মকানুনের মধ্যে, তাহলে আপনি আদালতের কেন আপনি এটার বিরুদ্ধে রিট করলেন না, বা আপনি কেন চেম্বার আদালত বা আপিলে গেলেন না? নাম্বার ওয়ান। দ্বিতীয়ত নির্বাচন কমিশনও তো এটা ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু তারা অলরেডি গেজেট দিয়ে দিয়েছে। আপনাদেরই বা পত্রের দরকার কি? মানে গত 16 বছর আসলে কোন কোন নির্বাচন ভালো হয়েছে আওয়ামী লীগের অধীনে? না, ওইটা হলো ইম্যাটেরিয়াল একটা বিষয়। এখানে বলা হচ্ছে ধরেন এটা কিন্তু একটা স্বীকৃতি। এটা হয়তো আমি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যদি দায়িত্ব পায় কতদিন পালন করতে পারবে এটা সে নিজেও বোঝে। কিন্তু আপনি দেখেন অনেক, এই যেমন আপনি মনে করবেন যে বিগত আওয়ামী লীগের এই 17 বছরে অনেক প্রশাসনিক কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদেরকে আপনি প্রায় 700-র মতো লোককে আপনি সচিব, এডিশনাল সচিব, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হিসাবে পদোন্নতি দিয়েছেন, কিন্তু কাউকে কি আপনার দপ্তরে বসতে দিয়েছেন? তাদেরকে আপনি সম্মানটা, পোস্টটা দিয়েছেন, র্যাঙ্কটা দিয়ে। সে বলতে পারবে আমি একসময় সচিব ছিলাম সরকারের, তাকে একটা আপনার আর্থিক বেনিফিট। মানে বিএনপির মতো এত বড় দলের তো এই স্বীকৃতি প্রয়োজন আছে। আমার কথা ইন্ডিভিজুয়াল একটা লোকের তো থাকতে পারে। একটা সে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, জনগণের ভোটে নির্বাচিত, যেটা আদালত তাকে সেই স্বীকৃতি। কিন্তু নির্বাচন তো একটাও সঠিক হয় না, মানে ভারসুষ্ঠ হয় না। আমার কথা হলো সে আদালত তো এটা ভার্ডিক্টটা তো আদালত দিয়েছে, সেখানে তো গভর্নমেন্ট তো সেখানে আদালতকে মোকাবেলা করার মতো বহু ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্টের ছিল, সেটা ব্যবহার করা উচিত ছিল। আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখেন যে ইশরাক হোসেনের আদালতের রায় এসেছে এবং ইশরাক হোসেনের যে পদ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সেটি না পাওয়ার জন্য এবং দ্রুত সেই পদটাকে আসলে তাকে দেওয়ার জন্য যে বিক্ষোভটি চলছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এবং আপনারাও এই সিমিলার ধরনের একটা দাবি তুলেছিলেন যে যারা আওয়ামী লীগের আমলে নির্বাচিত যারা কাউন্সিলর তাদেরকে শপথে বহাল করার জন্য। এই দুটি একটু তুলনামূলক বিশ্লেষণ করব। আচ্ছা দেখুন, ইশরাক সাহেবের যে টার্মে সে আসলে ইলেকশন করেছে, তখন তাপস উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন হচ্ছে 16ই মে 2020, এবং এটি কিন্তু শেষ হয়ে গেছে 15ই মে 2025-এ। সো আলটিমেটলি যে টাইমের সময়সীমাটা ছিল সেটা কিন্তু আলটিমেটলি ওভার। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে আপনি বললেন যে সাবেক সিনিয়র সচিব ছিলেন সিটি কর্পোরেশনের মশিউর রহমান, এরকম মানুষরা মিলে আসলে কিছু এলাকার লোকজন এনে, লোক ভাড়া করে এনে সিটি কর্পোরেশনের সামনে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করা হচ্ছে এবং একটা অযৌক্তিক দাবি নিয়ে আসলে তারা মাঠে নেমেছে। বরঞ্চ ইশরাক সাহেবের মতো ইউথ যে লিডারশিপ তার আমরা দেখেছি, তার জায়গা থেকে বরঞ্চ তার দাবি করা উচিত যে হ্যাঁ এই টার্মটা শেষ, এখন নতুনভাবে স্থানীয় নির্বাচনের দিকে আমরা যেতে পারি কিনা। তার মুখ থেকে এরকম কিছু আসলে আমরা আসলে বেশি মানে খুশি হব, বা তরুণ সমাজ যে জায়গাটা আছে তারা এক্সপেক্ট করে এরকম। বরঞ্চ যেভাবে আসলে পয়েন্টে পয়েন্টে বিভিন্ন
এজেন্ডার ধরে যেভাবে গভর্নমেন্ট বিরোধী একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, অপচেষ্টা বলবো আমি, সেটা আসলে খুবই দুঃখজনক। এবং আপনি যেটা বললেন যে ছাত্র দলের এজেন্ডা হওয়া উচিত ছিল কিন্তু সাম্য হত্যার বিচার, কিন্তু সেটা কিন্তু ডাইভার্ট হয়ে গিয়েছে ভিসি প্রক্টরের পদত্যাগের দিকে। তো আমার কথা হচ্ছে যে আমার ভাই যখন মারা গেল, কোন কারণে মারা গেল, উদ্যান কেন্দ্রিক যে একটা দুরবস্থা আমাদের এতদিন ধরে চলমান, এই বিষয়গুলোকে টার্গেট না করে আপনি দেখবেন যে ক্যাম্পাসের ভিতরে বাইরে থেকে ছেলেপেলে ভাড়া করে এনে, বাইরের থেকে ছাত্রদলের লোকজন এনে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং পুরো বাংলাদেশের যে চিত্র, সেটা কিন্তু আসলে এইভাবে বিএনপির বড় বড় নেতারা হুমকি দিচ্ছে যে যমুনা ঘেরাও করবে, এটা কেন করছে তারা? আমি তো আসলে এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন। এবং সালাউদ্দিন সাহেবের মতো বড় নেতারা, তাদের মুখ থেকে আসলে এই রকম কথা এবং এনসিপি কে টার্গেট করে তার বক্তব্য, এবং বারবার তিনি বলছে এনসিপির লোক আপনাদের মধ্যে আছে, এগুলো খুবই দুঃখজনক। মানে তার মতো সুন্দর। আমি 2-3টা প্রশ্ন আছে আপনার কাছে। আমি যেটি প্রথমেই বলছিলাম যে ইশরাক হোসেন যে দাবিটি করছেন তাকে মেয়র পদ দেওয়ার জন্য, এইরকম আসলে মানে দাবি কি আপনারাও করেছিলেন কিনা? কারণ আপনারা বলেছিলেন সরকারের কাছে, স্থানীয় সরকার উপদেষ্টার কাছে আমরা তো সুপারিশ সরকারের নির্বাচনের যে কথা আওয়ামী আমরা লীগের বারবার অধীনে যে বলছিলাম। নির্বাচন হয়েছে সেখানে স্থানীয় সরকার যারা প্রতিনিধি তাদেরকে আসলে আমরা- তাদেরকে শপথ আমরা বহাল করার জন্য, স্থানীয়- এবং তাদেরকে এটিও আপনারা শপথ করিয়েছিলেন যে আপনাদের যে নতুন দল সেখানে তাদেরকে যেন তারা যেন আমরা সহায়তা করে। স্থানীয় সরকার নির্বাচনের কথা বারবার বলছিলাম। মানে এবং স্থানীয় সরকার নির্বাচনের এবং কথা বলে একটা সেই বিষয়। সময় যে কাউন্সিলর জি, যারা ছিলেন, আমি যদি একটু শেষ করি। পার্টিকুলারলি আমি বুঝতে পেরেছি কোন ইনসিডেন্টের কথা বলছেন। বা সেই সময় যারা কাউন্সিলররা ছিলেন, যারা স্বতন্ত্র প্রার্থী ছিল, এরকম কিছু প্রার্থীরা হচ্ছে যে অনেকদিন ধরে আন্দোলন করছিল। সেই জায়গা থেকে ধরেন তখন আমাদের একটা জায়গা তৈরি হয়েছিল যে যেহেতু এগুলো ফাংশন করতে হবে আমাদের স্থানীয় সরকারের জায়গাগুলোতে, সেক্ষেত্রে এই মানুষগুলো যদি কাজ করতে পারে তাহলে একটা জায়গা তৈরি হতে পারে। কিন্তু পরবর্তী আমরা যখন দেখলাম যে আমাদের যে পাবলিকের জায়গা, পাবলিকের সেই কনসেন্টটা নেই, এবং তারা এখানে নতুন করে একটা ইলেকশন চাচ্ছে, এবং এই জায়গাটা আসলে আগের যে মানুষগুলো ছিল তাদেরকে কোনোভাবে তারা অ্যাকসেপ্ট করছে না। সাথে সাথে আমরা কিন্তু বারবার বলছি যে আমরা যে রাজনীতিটা করি, এটা জনমানুষের রাজনীতি করি, জনমানুষের চিন্তার বাইরে একটা মানে পদক্ষেপ আমরা নিব না। যদি আমরা কোনো ভুল স্টেপও নিয়ে থাকি, আমরা সেটা সংশোধন করে আমরা সেই জায়গাটা সংশোধন করে থাকি। জি তো জি, আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে যমুনা ঘেরাওয়ের যে বিষয়টি, যে ডাক বা যে হুঁশিয়ারি সালাউদ্দিন আহমেদ দিয়েছেন, সেটা আসলে আপনার কাছে অনুপ্রেরিত মনে হয়েছে। আপনারা যখন হাসনাত আব্দুল্লাহ যখন যমুনার সামনে চলে গেল, তখন তো আসলে মানে সেটি কি আপনাদের মনে হয়নি যে সেটিও আসলে অনুচিত? না, রাজনৈতিক আন্দোলনের কিন্তু সব একটা ভাষা থাকে, সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা যদি খেয়াল করেন, আমাদের জায়গা থেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপরে তার কয়েকদিন আগে একটা অ্যাটাক হয়েছে আওয়ামী লীগের দ্বারাই, এবং পরবর্তীতে যখন আমরা দেখলাম যে হামিদ দেশ থেকে মানে চলে গিয়েছে, তো সেই জায়গা থেকে তখন একটা কনসার্নের জায়গা আসলো। এবং আপনি আজকে হয়তো এই নিউজটাও দেখেছেন যে মমতাজ যার বাসায় ছিলেন, উনি সম্ভবত বগুড়া 4 আসনের সাবেক বিএনপির এমপি ছিল, মানে আমি যতটুকু জানি। তো এইভাবে যে দলীয়করণভাবে মানুষকে শেল্টার দেওয়া হচ্ছে, এবং বিএনপির জায়গা থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গা থেকে যে একটা সেফ এক্সিটেও হেল্প করা হচ্ছে, এবং আমাদের প্রশাসনের অনেক লোকজন জড়িত, এবং আর্মির কথাও এসছে, কারণ আর্মি কিন্তু প্রথমেই এটা মেনশন করেছিল যে তাদের আন্ডারে প্রায় 700-র উপরে নেতাকর্মী আওয়ামী লীগের রয়েছে। তো এই সামগ্রিকভাবে এরা এত সুন্দর করে সেফ এক্সিট দিচ্ছে, বাসায় রাখছে, তো এটা কিন্তু আমাদের একটা বড় কনসার্ন ছিল। এবং আপনি দেখবেন প্রথম দিন যমুনামুখী আন্দোলন হওয়ার পরেও কিন্তু সেটা ডাইভার্ট হয়ে শাহবাগের দিকে গিয়েছে, কারণ আমরা চেয়েছি যে একটা সুন্দর সামগ্রিকভাবে, আমরা চাইনি যে ডক্টর ইউনূস কালকে চলে যাক, পড়ে যাক, এরকম না। আমাদের কথা যে এই প্রেশারটা আমাদের ক্রিয়েট করতে হবে, কারণ কোনো রাজনৈতিক দল এই ব্যাপারটায় কোনো রকম আমাদের সহায়তা করছিল না, কোনো জায়গাতে তারা স্থির কিন্তু ছিল প্রেশার না। ক্রিয়েটের কথা যখন বলছেন, তখন কি আপনাদের সঙ্গে সরকার একটু আপন ছেলে এবং অন্যদের সঙ্গে অভ্যুত্থানেরই যারা শক্তি তাদের সঙ্গে একটু সৎ ছেলের মতো আচরণ কি করে কিনা আপনাদের মনে হয় কিনা? যেমন এর আগে যখন বামপন্থী সংগঠনগুলো আন্দোলন করতে চেয়েছে, তারা কিন্তু শাহবাগও ক্রস করতে পারেনি, মানে ইন্টারকন্টিনেন্টালও ক্রস করতে পারেনি। জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করতে চেয়েছে, তারাও যমুনার ধারে কাছে যেতে পারেনি, কিন্তু আপনাদেরকে একদম ইজি অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো, কোনো ধরনের আপনাদের পুলিশের সঙ্গে ঠেলাঠেলি করা লাগলো না, না, এখানে পুলিশ কিন্তু কোনো ধরনের হাসনাত বাধা দিল আব্দুল্লাহদের না, আটক এবং আপনারা যমুনার সামনে অনেকক্ষণ ধরে অবস্থান করে থাকলেন। মানে এরকম সুবিধা কি আপনারা এখানে পাচ্ছেন কিনা? হাসনাত আব্দুল্লাহ যখন যে 10-12 জন মিলে প্রথমে ঢোকার চেষ্টা করেছিল, তাদের কিন্তু আটকানো হয়েছে, সেখানে পুলিশ লাঠিচার্জও করেছে, ধস্তাধস্তি হয়েছে, তারপর কিন্তু সেই ব্যারিকেড ভেঙে তারা ঢুকেছে। তো আমার কথা হচ্ছে যে আন্দোলনের জায়গা থেকে জনমানুষের যে একটা দাবি, এটা তো আসলে পুরো বাংলাদেশের মানুষের একটা দাবি ছিল যে হাসিনার বিচার এবং আওয়ামী লীগের যে বিচারের জায়গাটা এবং নিষিদ্ধ করেন, এই জায়গাটা কিন্তু জনমানুষ নেমে এসছে। তাদের ভাষা কিন্তু এরকম ছিল না যে যমুনা ঘেরাও করে সেখানে কোনো অ্যাটাক করবে বা এরকম, কিন্তু কোনো সময় প্রয়াস ছিল না। তাদের ভাষাটা ছিল যে গভর্নমেন্টকে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে,
যতক্ষণ না অ্যাড্রেস করছে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবিতে মাঠে ছিল। এবং অন্যান্য দলের কথা যেটা বললেন যে বাম বা এরকম যে সেক্ষেত্রে আমরা দেখেছি কয়েকটা জায়গায় এরকম আক্রমণ হয়েছিল, সেগুলোর আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু আমার মনে হয় যে গভর্নমেন্টের জায়গা থেকে কিছু কিছু পলিসি তারা তো অবশ্যই নিয়েছে, তাদের সিকিউরিটির জায়গা, কনসার্নের জায়গা, তারা তো এই জায়গাটাও দেখেছে যে আমাদের ভাষা প্রয়োগ এবং অ্যাটাকের জায়গাটা কিরকম ছিল। জি, অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনার কি আসলে এটা কখনো মনে হয় কিনা, নাকি আসলে আমি প্রশ্ন করছি যে এনসিপির নেতারা কোনো ধরনের আন্দোলনে ডাক দিলে সেখানে সরকার একটু সফট, এবং বামপন্থী বা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী তারাও তো এই অভ্যুত্থানে অনেক বড় পার্ট ছিল, সেই ক্ষেত্রে তাদের প্রতি সরকার একটু হার্ড হচ্ছে, এনসিপির ক্ষেত্রে একটু সফট, এটা কি আপনারা কখনো ফিল করেছেন? এটা কিন্তু জনমতে একটা গুঞ্জন এটা আছে। যেমন এটা গুঞ্জনটা হয়েছে কেন, এই সরকারের কিছু কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মাঝে এমন একটা বিশ্বাস তৈরি করেছে তারা যে এনসিপি মানে তাদের একটু খুব কাছের। যেমন আপনাকে একটা বলি যে এনসিপি যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা রাজনৈতিক দল করবে, এই দায়িত্ব তাদের আছে। গণতান্ত্রিক দেশে এটা যে কোনো লোক তার মতামত প্রকাশের জন্য একটা সংগঠন করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যখনই আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা বললো ছাত্রদের একটা দল হচ্ছে, তখন কিন্তু মানুষের মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে। ছোট্ট করে বলবেন, আমি আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করব। দানা বেঁধেছে। আবার আপনি যে উদাহরণটা বললেন যে এই যে এনসিপি অথবা হাসনাত আবদুল্লাহরা যখন যমুনায় গেলেন, তখন কিন্তু তাদেরকে আপ্যায়নের মতো করা হলো, পানি ছিটানো হলো, বসতে দেওয়া হলো। কিন্তু জগন্নাথের উপর দেখেন সম্পূর্ণ আলাদা একটা ট্রিটমেন্ট করা হলো, তাদের উপর নির্যাতন করা হলো, তাদের টিয়ার সেল মারা হলো, এমনকি একেবারে শারীরিক নির্যাতনও করা হলো। তো সুতরাং এই ঘটনাগুলি মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করে। এই ব্যাপারে সরকার তো একটু খুব কেয়ারফুল হওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে যে দুটি প্রশ্ন করবো সেটা হলো যে মানে একটা বড় আন্দোলনের মাধ্যমে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের দলে যারা নেতা মানে সিনিয়র নেতৃত্ব আছেন তারা আসলে বলছেন যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের সদস্য তারা বিএনপিতে আসতে পারে। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী, দুঃখিত, রুহুল কবির রিজভী বলেছেন। আজকে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগের যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না তারা বিএনপিতে আসতে পারেন। আপনারা কি আসলে আওয়ামী লীগ থেকে মাইগ্রেট করে লোক বিএনপিতে? না, এটা আপনার রুহুল কবির রিজভী আহমেদের যে বক্তব্যটা মিডিয়াতে একটু ভিন্নভাবে প্রকাশ, উনি কিন্তু সরাসরি এটা প্রতিবাদ জানিয়েছে যে এই ধরনের কোনো আমরা কথা বলি নাই। জি। আর আমির খসরু মাহমুদের রাখতে বক্তব্যটা যদি আপনি লক্ষ্য করেন, জি, কারণ আপনি দেখবেন বাংলাদেশের কিন্তু একটা বিরাট একটা অংশ যে কথাটা সাইদ মোস্তাফিজ স্বীকার করবে যে আওয়ামী লীগের সমর্থন আছে। এখন সকল লোক কি অপরাধের সাথে জড়িত? সকলে কি দুর্নীতি করেছে? সকলে কি এই যে আজকে অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ছিল? কিছু লোক আছে তো আইডিওলজি কালো আওয়ামী লীগ, যেমন আমাদের বিএনপি। আপনার দেখেন এত নির্যাতন হয়েছে আমাদের উপর দীর্ঘ 15-16 বছর, এত মামলা, এত হত্যা, এত তারপরে কি আপনার আদর্শ থেকে আপনি সরাতে পেরেছেন? এইরকম কিছু লোক আওয়ামী লীগে থাকতে পারে। তারা যদি পরবর্তী পরিস্থিতি এখন আপনি যদি তাদেরকে ওপেন যদি কোনো মতামত প্রকাশ করতে না দেন, আমরা এতে দেখেছি আমাদের বাংলা ইতিহাস কিন্তু খুব সুখকর না। অনেকে কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সন্ত্রাসীকর। একসময় দেখবেন আপনি যে বামদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি, বিশেষ করে 72-এর পর। তখন কিন্তু আপনি নানা এই যে লেফটিস্ট গ্রুপ তৈরি হয়েছিল বাংলাদেশে একটা, এবং এমন একটা অবস্থা তৈরি করেছিল যে খুন খারাপি ডাকাতি এমন একটা অবস্থা তৈরি করেছিল। আজকে বাংলাদেশটা ওই দিকে চলে যাক, এটা কিন্তু আমরা চাই না। জি, যার জন্য এদেরকে আপনি মানে আওয়ামী লীগকে আবার একটু যারা ক্লিন ইমেজে তারা এরা তো নিশ্চয়ই আপনি দেখবেন। এই যে আমরা দেখছি যে কালকে আমি দেখলাম কোথায় যেন প্রায় 200-এর মতো লোক কিন্তু এনসিবিতে যোগদান মাদারীপুরে করেছে না। তো এখন আপনার দেখা এনসিবিও তো সেখানে হয়তো বিবেচনা করছে যে কোন লোকগুলোকে তারা নিচ্ছে দলে। অথবা আমরা দেখলাম যে জামাতের অনেকে জামাতে যোগ দিচ্ছে। তো সুতরাং আপনাকে এখানে রাজনৈতিক দলগুলির মধ্যে যদি একটা ঐক্যমত না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আর সবচেয়ে আমাদের দেশে আরেকটা সংকট আছে, এটা আপনাকে রিয়ালিটি চিন্তা করতে হবে। কারণ আমরা মনে করতেছি আগামী দিনে যে নির্বাচনটা হবে সেটা অবাধ সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন। তো জনরায়টা কিন্তু সবাই পেতে চাইবে। সুতরাং আপনি যদি আগে এই যে নির্বাচন শুরু হওয়ার আগে যদি রাজনৈতিক দলগুলির মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট আপনি না করতে পারেন, তাহলে কিন্তু এই আশঙ্কা যে আমরা করতেছি এটা কিন্তু বাড়তে থাকে। মানে আপনারা কি জামায়াত আমিরের মতো দলীয়ভাবে মাফ করে দিয়েছেন আওয়ামী লীগকে? না, আমরা তো করিনি, আচ্ছা, ঠিক আছে। সাইফ মোস্তাফিজ, আপনার কাছে একই প্রশ্ন যেটি আসলে মোশাররফ ভাই বলছিলেন যে আপনারাও আসলে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হায়দারকে গতকাল ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে দেখলাম যে এনসিপিতে যোগদান করেছেন, এবং একই সঙ্গে শোনা যাচ্ছে যে 200 জনের আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের দলে যোগদান করেছে। আপনারাও কি আসলে ওই মাইগ্রেশনে বিএনপি জামায়াতের মতো কি পার্ট হতে যাচ্ছেন কিনা? এই ইনফরমেশনটা একদম ভুল।
কালের কণ্ঠে প্রতিবেদন বেরিয়েছে। এনসিপি এখনো সেন্ট্রাল কমিটির বাইরে এখনো কোথাও কোনো কমিটি দেয়নি। তো 200 জন মাইগ্রেশন করে এটা সম্পূর্ণ ভুল তথ্য এসছে, এটা নিয়ে আমরা একটা রিজয়েন্ডার দিচ্ছি। আর হচ্ছে যে ভাইয়ের কথায় কিন্তু এটা চলে আসলো যে তারা কিন্তু আসলে আওয়ামী লীগের ব্যাপারে বেশ সফট, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের বক্তব্য কিন্তু আজকে সেটা ক্লিয়ার হয়েছে, এবং সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু একটা কিশোরগঞ্জে আপনি একটা মিছিল দেখেছেন হয়তো, পাকুন্দিয়াতে, সেখানে কিন্তু ছাত্রদলের যুবদল এবং ছাত্রদলের মিলে একটা মিছিল হয়েছে, যেখানে বলা হয়েছে প্রকাশ্যে একটা এনসিপি ধরে জবাই কর, তারপর একটা জামাত ধর, একটা এরকম কিন্তু কথা এসছে। তো এই টাইপের কথাগুলো কিন্তু কাদের মুখ থেকে আসে এটা কিন্তু আমরা জানি। তো এই মানুষগুলোকে আসলে ওই অ্যাক্সেসটা, কিশোরগঞ্জ কাদের এলাকা আমরা কিন্তু খুব ভালো করে জানি। তো এই অ্যাক্সেসগুলো বিএনপি দিচ্ছে দেখে কিন্তু তারা নতুন করে আবার সুযোগটা পাচ্ছে। আর আপনি যদি বলেন যে বৃহৎ আকারে যে আওয়ামী লীগের একটা জায়গা ভাই বললেন, এটা কিন্তু 7 জানুয়ারিতে কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে যে আওয়ামী লীগের যে বড় ভোট ব্যাংক ছিল সেটা কমতে কমতে এটা 4 to 7% চলে আসছে। যে মানুষগুলোকে আওয়ামী লীগ করতো তারাও এখন আওয়ামী লীগকে ঘৃণা করে। সেই মানুষগুলো কিন্তু আর আওয়ামী লীগের জায়গাটা ওই 7 তারিখে এই দলীয় পরিচয়টা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু গুলিস্তানে আর মিছিল করেছে। যে হ্যাঁ জি এই যে এই রাজনৈতিক যখন আমাদের বড় বড় নেতারা এরকম বক্তব্য দেয় যে হ্যাঁ আপনাদের জন্য একটা সুন্দর অবস্থান আমরা করে দিব, আমাদের দলে আসেন, দলে নতুন করে দলের লোকজনকে টেন্ডারবাজি তারপরে চাঁদাবাজিতে যেভাবে আমরা আওয়ামী লীগের মানুষদেরকে সুযোগ করে দেয়া দেখছি, সে জায়গা থেকে তো তারা তো আবার নতুন করে আওয়ামী লীগের অফিস কেন্দ্রিক মিছিল করবে, তারা নতুন করে আত্মপ্রকাশ করবে। তো এই জায়গাগুলো যদি বিএনপি আসলে স্ট্রিক্ট না হয়, অন্যান্য দলগুলো যদি স্ট্রিক্ট না হয়, এনসিপির জায়গার মতো করে শক্ত অবস্থান প্রত্যেকটা দলের আওয়ামী লীগের ক্ষেত্রে নিতে হবে। তাদেরকে কোনো রকম মাফ এবং তাদেরকে কোনো রকম সুযোগ বাংলাদেশে দেওয়া যাবে না, তাদের রাজনীতির কোনো অধিকার নেই। আমি এক মিনিট করে শুনবো, যেটি বলছিলেন যে আজকেও যে নগর ভবনে বিএনপির যে আন্দোলন, ইশরাককে পদ দেওয়ার জন্য, সেখানে আসলে মানে দফা 1 দাবি 1 আসিফ মাহমুদের পদত্যাগ এমন স্লোগান উঠেছে, এবং সালাউদ্দিন আহমেদ নিশ্চয়ই আপনি জানেন যে বলেছে যে সরকারের মধ্যে এনসিপির 2 জন নেতা আছে। আসলে এই বিষয়টা আপনার একদমই সময় সংক্ষেপ 30 সেকেন্ড যদি বলেন। আমরা সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ছিল তখন ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো রূপান্তর ঘটেছে জাতীয় নাগরিক পার্টিতে। সুতরাং এটা তো যে কোনো লোককে আপনি বলেন যে সরকারের কাছে আছে কিনা, এটা যে কোনো লোকই বলবে, এখানে তো লুকানোর কোনো কিছু নাই। এখন হলো আমরা মনে করি এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই রূপান্তর ঘটে আজকে জাতীয় নাগরিক পার্টি হয়েছে। সুতরাং সরকারের একটা সফট কর্নার এখানে থাকতে পারে, এটাই তো স্বাভাবিক। যার জন্য আগামী দিনে যদি আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চান, তো সেখানে যদি সরকারের মধ্যে কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থন থাকে, সেখানে তো সেই সরকারকে নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাচ্ছেন কেন? মানে এটা ইশাক হোসেন এটা তো আর ইশাক হোসেন যে প্রোগ্রামটা করছে এটা তো ইন্ডিভিজুয়াল, এটা নট তো পার্টিগত না। সাইফ মুস্তাফিজ, আপনাদের মধ্যে আসলে মানে সরকারের মধ্যে আপনাদের 2 জন প্রতিনিধি আছেন, সালাউদ্দিন আহমেদ এমন বক্তব্য দিয়েছেন, 30 সেকেন্ড আপনি বলবেন আপনারা আসলে এটা কি মনে করেন। আমি তো বললাম আসিফ মাহমুদের পদত্যাগে যে চাওয়ার বিষয়টা আসে সেটাও আপনাদের দলগত আসলে অবস্থান। আমি তো বললাম যে তার মতো একজন এরকম প্রজ্ঞাবান ব্যক্তির থেকে, নেতার থেকে এরকম কথা আসলে খুবই দুঃখজনক আশাটা। কিন্তু ধরেন যে তার যে জায়গাটা আসলে সে যেভাবে 10 বছর একটা জায়গা থেকে এসে বাংলাদেশে এন্ট্রি নিয়ে আসলে এসালম গ্রুপের গাড়ি বহন নিয়ে যেভাবে ঢুকলো, মানে তার এই যাত্রাগুলো আসলে কোশ্চেনের সম্মুখীন হওয়া উচিত। তার মুখ থেকে যখন এরকম কথাবার্তা আসে, আমার মনে হয় যে তার দায়িত্বশীলতার পরিচয়গুলো সে আগেও দেয়নি, এখনও দিচ্ছে না, এবং এটা আসলে বিএনপির মতো বড় দলের আসলে কনসার্ন হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের 2 জনকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল রাতে আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।